সরাসরি শুরু করা যাক। আজ আমরা এমন একটা গল্প নিয়ে কথা বলবো যেটা নিয়ে যুগ যুগ ধরে মানুষের আগ্রহের কোনো কমতি নেই। একবার কল্পনা করুন তো, ১৯১২ সালের কনকনে ঠান্ডা একটা রাত, আটলান্টিক মহাসাগরের বুকে বুক ফুলিয়ে এগিয়ে যাচ্ছে সেকালের সবচেয়ে বিশাল, সবচেয়ে বিলাসবহুল একটা জাহাজ। কিন্তু অবাক করা ব্যাপার হলো, মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে এই অতিকায় জাহাজটা চিরতরে হারিয়ে যায় সমুদ্রের অতল গহ্বরে। হ্যাঁ, টাইটানিকের কথাই বলছি। আমাদের আজকের এই বিশেষ আয়োজনে আমরা শুধু ইতিহাসের পাতায় উল্টাবো না, বরং একদম গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব সেই অভিশপ্ত রাতে আসলে কি ঘটেছিল। টাইটানিকের নাম শুনলেই প্রথমে মাথায় আসে একটা মর্মান্তক দুর্ঘটনার কথা, তাই না? কিন্তু সত্যিই কি তাই? এটা কি নিছকই কপাল খারাপ থাকার ফল ছিল, নাকি ধ্বংসযজ্ঞের পেছনে মানুষের চরম অহংকার আর অবহেলার একটা বড় ভূমিকা ছিল? আজ প্রচলিত সব গালগল্প আর মিথ সরিয়ে রেখে আমরা কিছু রূঢ় বাস্তবতার মুখোমুখি হব। চলুন বিশ্লেষণ করে দেখি কিভাবে খুব সাধারণ একটা সমুদ্রযাত্রা ইতিহাসের অন্যতম বড় একটা ট্র্যাজেডিতে পরিণত হলো। সে সময়কার একটা খুব জনপ্রিয় কথা ছিল অডুবনীয় জাহাজ। মজার ব্যাপার হলো, এটা কিন্তু শুধু কোনো বিজ্ঞাপনী চমক ছিল না, মানুষ রীতিমতো অন্ধের মতো বিশ্বাস করত এটা। হোয়াইট স্টার লাইন যখন এই ইঞ্জিনিয়ারিং বিষয়টা বানালো, তাদের আত্মবিশ্বাস একেবারে আকাশ ছুঁয়েছিল। নির্মাতা থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই ভাবত এই জাহাজ ডোবা একেবারেই অসম্ভব। এটাকে মানুষের অহংকারের চরম পর্যায়ে বলা যায়। মানে তারা ধরে নিয়েছিল প্রকৃতির চাইতেও শক্তিশালী কিছু একটা তারা বানিয়ে ফেলেছে। এখন প্রশ্ন হল, কেন তাদের এত আত্মবিশ্বাস ছিল? কারণটা শুনলে অবাক হবেন। টাইটানিক কিন্তু শুধু একটা সাধারণ জাহাজ ছিল না। তৎকালীন বিশ্বে এটাই ছিল সবচেয়ে বড় যাত্রীবাহী জাহাজ। এর ভেতরে ছিল চোখ ধাঁধানো সব প্রাইভেট রুম, ফার্স্ট ক্লাস যাত্রীদের জন্য আসত একটা সুইমিং পুল, দারুণ সব রেস্তোরাঁ, আর সেকালের হিসাবে একদম লেটেস্ট সব টেকনোলজি। এই অবিশ্বাস্য বিলাসিতা আর আধুনিকতার কারণেই সবাই একরকম নিশ্চিত ছিল যে এই ভাসমান রাজপ্রাসাদের কোনো ক্ষতি হওয়া যেন অসম্ভব একটা ব্যাপার। ২,০০০-এর বেশি মানুষ, সংখ্যাটা একটু খেয়াল করুন। সেদিন এই বিশাল জাহাজটায় কারা ছিলেন? ছিলেন বিশ্বের বাঘা বাঘা সব ধনী ব্যবসায়ী, ছিলেন নতুন একটা জীবনের স্বপ্ন নিয়ে দেশ ছাড়া সাধারণ মানুষ, আর ছিলেন শত শত ক্রু মেম্বার। এই একটা সংখ্যাই কিন্তু বুঝিয়ে দেয় এই যাত্রায় মানবিক দিকটা ঠিক কতটা বিশাল ছিল। এতগুলো মানুষের স্বপ্ন, আশা আর জীবন সবকিছুই একটামাত্র জাহাজের উপর নির্ভর করছিল। ১৯১২ সালের ১০ এপ্রিল ইংল্যান্ডের সাউথহ্যাম্পটন থেকে বেশ উৎসব মুখর একটা পরিবেশে জাহাজটা যাত্রা শুরু করে। প্রথম কয়েকদিন কিন্তু সবকিছু একদম ঠিকঠাক, মানে দারুণভাবেই চলছিল। কিন্তু ঠিক ৪ দিনের মাথায় ১৪ এপ্রিল রাত ১১:৪০ ঘটে যায় সেই ভয়ঙ্কর ধাক্কা। আর ১৫ এপ্রিল ভোরের আলো ফোটার আগেই এত বড় একটা জাহাজ পুরোপুরি আটলান্টিকের নিচে হারিয়ে যায়। একটা সম্পূর্ণ স্বাভাবিক আর আনন্দের যাত্রা কিভাবে এত দ্রুত চরম একটা বিপর্যয় রূপ নিল, এই টাইমলাইনটা দেখলে গা শিউরে ওঠে। দৃশ্যপট এবার বদলে যাচ্ছে। একটু ভাবুন ১৪ এপ্রিলের সেই গভীর রাতের কথা। চারপাশ ঘুটঘুটে অন্ধকার, সমুদ্র একেবারে শান্ত। হঠাৎ করেই জাহাজের পাহারাদাররা দেখতে পান ঠিক সামনেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক বিশাল বরফের পাহাড়, মানে একটা আইসবার্গ। জাহাজের ক্যাপ্টেন দ্রুত দিক বদলানোর জন্য মরিয়া হয়ে নির্দেশ দিলেন। ইঞ্জিন উল্টো ঘোরানোর চেষ্টাও হলো, কিন্তু ভাই, এত বিশাল একটা জাহাজকে এত অল্প সময়ে ঘোরানো কি মুখের কথা? পরিস্থিতি ততক্ষণে আক্ষরিক অর্থেই হাতের বাইরে চলে গেছে। ধাক্কা লাগা ঠিক পরের মুহূর্তগুলো ছিল আরও অদ্ভুত। রাত ১১:৪০ যখন আইসবার্গের সাথে জাহাজের ঘষা লাগল, তখন কিন্তু সিনেমার মতো বিশাল কোনো বিস্ফোরণ হয়নি। খুব মৃদু একটা কাঁপুনি টের পাওয়া গিয়েছিল মাত্র। এরপর জাহাজের খোলের নিচের অংশ চিরে গিয়ে ধীরে ধীরে আটলান্টিকের বরফঠাঙ্গা পানি ভেতরে ঢুকতে শুরু করে। সবচেয়ে অবাক করা বিষয় হল, বেশিরভাগ যাত্রী তখনও নিজেদের কেবিনে ঘুমাচ্ছিলেন বা দিব্যি গল্প করছিলেন। তারা বিন্দুমাত্র আঁচ করতে পারেননি যে মৃত্যু একেবারে তাদের পায়ের নিচ পিয়ে ধেয়ে আসছে। এই পর্যায়ে এসে একই জাহাজে তৈরি হয় সম্পূর্ণ ভিন্ন দুটো চিত্র। একদিকে শুরুতে যখন মানুষ নামানোর কাজ বা ইভ্যাকুয়েশন শুরু হলো, তখন নারী ও শিশুদের বেশ নিয়ম মেনে লাইফ বোটে তোলা হচ্ছিল, কিন্তু সমস্যা হলো লাইফ বোটের সংখ্যা ছিল চরমভাবে অপর্যাপ্ত।
অন্যদিকে জাহাজের বাকি যাত্রীরা যখন বুঝতে পারলেন যে লাইফবোট শেষ হয়ে আসছে আর জাহাজটা সত্যিই ডুবে যাচ্ছে, তখন চারদিকে এক অবর্ণনীয় আতঙ্ক আর বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, হিমাঙ্কের নিচে তাপমাত্রা আর জীবন বাঁচানোর এক মরিয়া অথচ বৃথা চেষ্টা। আর এটা ছিল সেই ভয়ঙ্কর রাতের একদম চূড়ান্ত দৃশ্য। পানি ঢোকার কারণে জাহাজের সামনের অংশ ভারী হয়ে নিচে তলিয়ে যেতে থাকে, আর পেছনের অংশটা শূন্যে উঠে যায়। এই বিশাল কাঠামোর ওপর প্রচণ্ড চাপের কারণে একসময় এক বিকট শব্দে এই বিলাসবহুল জাহাজটি আক্ষরিক অর্থে 2 ভাগে ভেঙে যায়। এরপর ওই অন্ধকার আর বরফ ঠান্ডা মহাসাগরের বুকে বাঁচার জন্য মরিয়া হয়ে হাজার হাজার মানুষকে পানিতে ঝাঁপ দিতে হয়। সেই মুহূর্তের বিভীষিকা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। 1500-র বেশি মানুষ, এই ট্র্যাজেডিতে ঝরে যাওয়া প্রাণের সংখ্যা, এটা শুধু একটা সংখ্যা নয়, এটা আমাদের মনে করিয়ে দেয় দুর্ঘটনার আসল ভয়াবহতা। এতগুলো মানুষের স্বপ্ন, ভবিষ্যৎ আর আস্ত এক একটা পরিবার মাত্র এক রাতেই আটলান্টিকের অতল গহ্বরে চিরতরে হারিয়ে গিয়েছিল। এখন একটা স্বাভাবিক প্রশ্ন জাগতে পারে, সাহায্য কি একেবারেই আসেনি? হ্যাঁ, সাহায্য এসেছিল। বিপদ সংকেত পেয়ে আরএমএস কারপেথিয়া নামের একটা জাহাজ তড়িঘড়ি করে ঘটনাস্থলে ছুটে আসে। তারা বেশ কিছু মানুষকে লাইফবোট থেকে জীবিত উদ্ধারও করতে পেরেছিল, কিন্তু যারা লাইফবোটে জায়গা না পেয়ে সরাসরি আটলান্টিকের ওই বরফ ঠান্ডা পানিতে পড়েছিলেন, তাদের জন্য এই উদ্ধারকারী জাহাজ পৌঁছাতে বড্ড দেরি হয়ে যায়। অতিরিক্ত ঠান্ডায় জমে গিয়েই আসলে বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছিল। ঘটনা তো ঘটল, কিন্তু এরপর কি? এত বড় একটা বিপর্যয়ের পর সারা বিশ্বে তোলপাড় শুরু হওয়াটাই তো স্বাভাবিক। সরকারিভাবে গঠন করা হলো তদন্ত কমিটি। আমরা এতক্ষণ জানলাম আইসবার্গের কারণে জাহাজ ডুবেছে, কিন্তু জানেন কি, সরকারি তদন্তে এই আইসবার্গের চাইতেও অনেক বেশি ভয়ঙ্কর কিছু সত্য বেরিয়ে আসে মানুষের এমন কিছু ভুল যা চাইলে খুব সহজেই এড়ানো যেত। তদন্তে বেরিয়ে এলো মারাত্মক সব মানবিক ভুল। প্রথমত, জাহাজের লাইফবোট ছিল মাত্র অর্ধেক যাত্রীর জন্য। ভাবা যায়? কারণটা শুনলে আরও অবাক হবেন। নির্মাতারা ভেবেছিলেন ডেকে বেশি লাইফবোট রাখলে জাহাজের সৌন্দর্য নষ্ট হবে। দ্বিতীয়ত, সেই রাতে অন্য জাহাজ থেকে আইসবার্গ থাকার একাধিক সতর্কবার্তা পাঠানো হয়েছিল, কিন্তু রেডিও অপারেটররা সেটা গুরুত্ব দিয়ে ক্যাপ্টেনকে জানায়নি। তৃতীয়ত, এত সতর্কবার্তার পরও টাইটানিক তার সর্বোচ্চ গতিতে ছুটছিল শুধু একটা রেকর্ড গড়ার আশায়। আর সব শেষে নিজেদের তৈরি করার নকশার ওপর মাত্রাতিরিক্ত আত্মবিশ্বাস, এই অহংকারটাই তাদের অন্ধ করে রেখেছিল। এটা নিছক দুর্ভাগ্য ছিল না, এটা ছিল চরম দায়িত্বহীনতা। 1 শতাব্দীরও বেশি সময় পার হয়ে গেছে, কিন্তু টাইটানিকের এই গল্প আজও আমাদের গভীরভাবে নাড়া দেয়। টাইটানিক শুধু সমুদ্রের নিচে পড়ে থাকা কিছু মরচে ধরা লোহা নয়, এটা আমাদের খুব শক্তভাবে মনে করিয়ে দেয় যে আমরা যতই অত্যাধুনিক প্রযুক্তি তৈরি করি না কেন, প্রকৃতির অসীম শক্তির কাছে আমরা আসলে কতটা ক্ষুদ্র। এটা আমাদের স্মরণ করিয়ে দেয় যে অতিরিক্ত আত্মবিশ্বাস আর অহংকার ঠিক কতটা ধ্বংসাত্মক হতে পারে। আজকের এই বিশ্লেষণ শেষ করার আগে খুব জরুরি একটা ভাবনার জায়গা তৈরি হয়। 1912 সালে মানুষ যেমন অন্ধভাবে টাইটানিকের প্রযুক্তির ওপর ভরসা করেছিল, আজকের এই আধুনিক বিশ্বে আমরাও কি এমন কোনো ব্যবস্থা বা প্রযুক্তির ওপর চোট বন্ধ করে নির্ভর করছি না? সেটা হতে পারে আমাদের আধুনিক ফিনান্সিয়াল সিস্টেম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ইন্টারনেট। আমরাও কি ভাবছি আমাদের তৈরি এই সিস্টেমগুলো একেবারেই অডুবনীয়? ইতিহাস কিন্তু আমাদের বারবার শিখিয়েছে, যখনই আমরা নিজেদের অপরাজেয় ভাবতে শুরু করি, ঠিক তখনই সবচেয়ে বড় বিপর্যয়ের পথটা তৈরি হয়। এই প্রশ্নটাই আজকে চূড়ান্ত ভাবনার বিষয়। এতক্ষণ মনোযোগ দিয়ে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।